আচ্ছা দেখো, আগের দিন তোমাদের হয়েছিল যে সিস্টেম অফ ইলেকশন অফ লোকসভা। লোকসভার ইলেকশনের যে সিস্টেম, যে প্রসেস, সেই পর্যন্ত তোমাদের আগের দিনে হয়েছিল। আজকে শুরু করব রিঅ্যাডজাস্টমেন্ট আফটার এভরি সেন্সাস। প্রতিটা সেন্সাসের পরে কিভাবে রিঅ্যাডজাস্ট করা হয়। রিঅ্যাডজাস্ট মানে যেভাবে প্রতিটা সেন্সাসের পরে আমাদের যে আসনগুলোকে, তোমাদের আগেও বলেছি, আসনগুলোকে এমন ভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়, প্রথমে সারা ভারতবর্ষের যা জনসংখ্যা এবং যতগুলো আসন সারা ভারতবর্ষ জুড়ে, সেই আসন সংখ্যাকে প্রত্যেকটা রাজ্যের মধ্যে ডিভাইড করা হয় তার জনসংখ্যা এবং আসন সংখ্যার রেশিও সেম রেখে। এবং তারপর তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা রাজ্যে যতগুলো করে লোকসভার আসন আছে, ঠিক ততগুলো লোকসভার আসনেও জনসংখ্যার ভিত্তিতে এক একটা আসন বন্টন হয়। ভৌগোলিক ক্ষেত্রের ভিত্তিতে আসনগুলো বন্টন করা হয় না, জনসংখ্যার ভিত্তিতে বন্টন করা হয়। তার মানে পশ্চিমবঙ্গের 42টা আসনের জনসংখ্যা সমান থাকবে। এগুলো আগের দিন বলেছিলাম এবং এই জন্য বলি যে খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে একবার দুবার নিজেরা দেখে পড়ে নেবে, না হলে সমস্যা হয়, ভুলে যাবে। আজকে পড়বো রিঅ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ আগের দিন যে পড়াটা যেখানে শেষ করেছিলাম সেটুকু যদি আমাদের মনে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা রাজ্য তার জনসংখ্যা যত বেশি হবে সে তত বেশি আসন সংখ্যা পাবে। ইউপির আসন সংখ্যা পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি, কারণ পশ্চিমবঙ্গের জনসংখ্যা ইউপির থেকে অনেক কম। তাই যদি কখনো এমন হয় যে, যেমন সাপোজ পশ্চিমবঙ্গের, ইউপিতে 80টা, পশ্চিমবঙ্গে 42টা লোকসভার আসন, এবং দেখা গেল যে এটা উল্টে গেল, এটা ইউপির জনসংখ্যা যে হারে না বাড়লো তার থেকে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ইউপির জনসংখ্যাকে ছাপিয়ে গেল বা সমান হয়ে গেল, তাহলে তো সেই ইউপি 80টা পাবে, পশ্চিমবঙ্গ 42টা পাবে, এটা ঠিক না। তাই প্রত্যেকটা সেন্সাসের পরে রিঅ্যাডজাস্টমেন্ট করা হয়। এটাই এখানে লেখা হচ্ছে, দেখো, রিঅ্যাডজাস্টমেন্ট আফটার এভরি সেন্সাস। আবারও বলছি, পার্লামেন্ট কিন্তু একটু কঠিন চ্যাপ্টার, রেগুলার লেখাপড়া করতে হবে। মানে আমার কাছে ক্লাস করে আর কিছু দেখলে না, এমন করলে হবে না। কি বলছে, আফটার এভরি সেন্সাস, তোমরা জানো যে প্রতি 10 বছর অন্তর অন্তর সেন্সাস হয়। আফটার এভরি সেন্সাস রিঅ্যাডজাস্টমেন্ট টু বি মেড ইন, প্রত্যেকটা সেন্সাসের পরে পরে রিঅ্যাডজাস্টমেন্ট হয় কি কি বিষয়ের উপরে? অ্যালোকেশন অফ সিটস অফ দ্য স্টেট, স্টেটের সিট অ্যালোকেশন, অর্থাৎ ওই যে কোন স্টেটে কত জনসংখ্যা বাড়লো কত জনসংখ্যা কমলো তার ভিত্তিতে কোন স্টেটে আসন সংখ্যা বাড়তে পারে বা কমতে পারে। আর প্রতিটা স্টেটের ডিভিশন অফ টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস, দেখা গেল আমার লোকসভা জয়নগর, সেই জয়নগরের জনসংখ্যা হয়তো অনেক বেড়ে গেছে এবং রোহিতের বসিরহাট সেখানকার জনসংখ্যা অনেক কমে গেছে, তাহলে রোহিতের বসিরহাটের ক্ষেত্রফল আরো বেড়ে যাবে, কারণ আরো বেশি জনসংখ্যা ওর মধ্যে যুক্ত করতে হবে। জয়নগরের ক্ষেত্রফল কিছুটা কমে যাবে, কিছু জনসংখ্যা বাদ দিয়ে পাশেরটাতে পাঠাতে হবে। তাই টেরিটোরিয়াল, প্রথমে রাজ্যগুলোর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে, তারপর প্রত্যেকটা রাজ্যে যতগুলো আসন হবে সেটাতে অ্যাডজাস্টমেন্ট হবে। আর যদি অন্যরকম ভাবেও ধরি, দেখা গেল যে এই অ্যাডজাস্টমেন্টে দেখা গেল পশ্চিমবঙ্গের 42টা ছিল, সেটা বেড়ে পশ্চিমবঙ্গের জন্য হয়ে গেল 50টা। এরপর এখন তো 42টা, এবার যদি 50টা হয়ে যায় তাহলে তার জন্য তো আবার টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি গুলো ডিভিশন আলাদা আলাদা করে করতে হবে, তাই তো? মানে আরো ডিভিশন, আরো ভাগ বাড়াতে হবে। সেভাবেও আবার মানে তা সেক্ষেত্রেও সেই অর্থেও কিন্তু আমাদেরকে রাজ্যগুলোর মধ্যে আবার টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সির অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এই ব্যাপারটা কে করতে পারে? এই ব্যাপারটা করতে পারে পার্লামেন্ট। কি বলছে, পার্লামেন্ট ইজ এম্পাওয়ার্ড টু ডু দিস। পার্লামেন্টের কাছে এই ক্ষমতা আছে যে তারা এটা করতে পারে, এই রিঅ্যাডজাস্টমেন্টটা করতে পারে। প্রথম বুলেটিনটা কি বলছে দেখো, পার্লামেন্ট হ্যাজ এনাক্টেড ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট 1952। পার্লামেন্ট 1952 সালে ডিলিমিটেশন কমিশন অ্যাক্ট তৈরি করে, যে কমিশন অ্যাক্টের মাধ্যমে রাজ্যগুলোর মধ্যে এবং রাজ্যের যে ডিভিশন গুলো আছে সেগুলোর মধ্যে ডিলিমিটেশন, মানে ডিলিমিটেশনের বাংলা হচ্ছে পুনর্বিন্যাস, ঠিক আছে, এটার পুনর্বিন্যাস আবার ঘটবে। আচ্ছা, এরপর বলছে 1952 সালে এটা শুরু করার পরে তার 10 বছর পরে সেন্সাস হলো, 1962-তে একবার হলো, তার আবার 10 বছর পরে 1972-তে আবার রিঅ্যাডজাস্টমেন্ট হলো। এরপরে কি হলো, এরপরে 2002-তে হলো ফর দা দিস পারপাস। তাহলে দেখলাম 72 থেকে 2 এর মধ্যে একটা গ্যাপ আছে, তার মানে এখানে একটা গল্প আছে। এবারে দেখো,
গতদিনের ভিডিওটা ভালো করে দেখো। গতদিনের লাস্টে আমরা যেটা পড়েছিলাম যে কিভাবে আসন সংখ্যাগুলো বন্টন করা হয়। আসন সংখ্যা যেভাবে বন্টন করা হয়েছে, যদি প্রত্যেক 10 বছর অন্তর অন্তর জনসংখ্যার ভিত্তিতে বা আদমশুমারির ভিত্তিতে যদি আমরা সেটাকে চেঞ্জ করি, তাহলে অবশ্যই ভালো, সেই সিস্টেমটাকে ধরে রাখা যায়। কিন্তু সেটার জন্য আবার অনেক সমস্যা। সারা ভারতবর্ষ জুড়ে 10 বছর অন্তর অন্তর এত কুইকলি রিঅ্যাডজাস্টমেন্ট করাটা খুব চাপের। সেই জন্য 62 সালে হয়েছিল, দেখো এখানে এই 62 দেখতে পাচ্ছ, তারপরে 72 সালে হয়েছিল, 72-এর পরে আর যখন 76 সাল এলো, সেই মিনি কনস্টিটিউশন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ stopped the allocation of seats and readjustment of constituency till the year 2000 at the level of 1971। কি বলছে আরো একবার শোনো। প্রথমে বুঝতে পারছি যে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ স্টপ দ্য অ্যালোকেশন অফ সিটস অ্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট অফ কনস্টিটিউয়েন্সি। বললো যে অ্যালোকেশন অফ সিটস আর কনস্টিটিউয়েন্সি রিঅ্যাডজাস্টমেন্ট। অ্যালোকেশন অফ সিটস মানে, এই অ্যালোকেশন অফ সিট মানে হচ্ছে রাজ্যগুলোকে কতগুলো করে সিট দেওয়া হবে সেটা। আর রিঅ্যাডজাস্টমেন্ট অফ কনস্টিটিউয়েন্সি মানে যে রাজ্যের মধ্যে যে কনস্টিটিউয়েন্সি সেগুলো অ্যাডজাস্টমেন্ট করে, এগুলো বন্ধ থাকবে, স্টপ করতে বললো। কতদিন? 2000 সাল পর্যন্ত। কোন সাল পর্যন্ত? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা বলা হয়েছিল 2000 সাল পর্যন্ত। 1972 সালে যা হওয়ার হয়ে গেছে, এই জিনিসটা 2000 সাল পর্যন্ত চলবে অ্যাট দ্য লেভেল অফ ইয়ার 1971। 1971 কেন বলছে? কারণ 71 সালের সেন্সাস অনুযায়ী, তোমরা জানো প্রত্যেক 10 বছর অন্তর এই 1 সালগুলোতে করে সেন্সাস হয়। তাহলে 71 সালের সেন্সাস অনুযায়ী যেটা হয়েছে, যেটা 72 সালে লাস্ট হয়েছে, সেটাই 2000 পর্যন্ত চলবে, এমন নিয়মটা করা হলো 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ। যার ফলেই দেখো 1972-এর পরে আমরা 1972-এর পরে আমরা 2002-তে গিয়ে আবার ডিলিমিটেশন করছি। আচ্ছা, 3 নম্বর বুলেটিনটা বোঝা গেছে জয়? জয় আছে না বেরিয়ে গেল? 3 নম্বর বুলেটিনটা জ্যোতিকা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে 4 নম্বর বুলেটিনে আছে, দেখো বাম আছে, এটা বাম নিশ্চয়ই হবে না, এটা হবে ব্যান। কি হবে এটা? এটা হবে ব্যান। এই এমটাকে আমরা মুছে দেওয়ার চেষ্টা করছি। The ban was extended for another 25 years up to 2026। এই ব্যানটা আবার এক্সটেন্ড করে দেওয়া হলো, গিয়ে বলল যে 2026 পর্যন্ত এটা চলবে বাই 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2001। 2000 সাল পর্যন্ত এটা বাড়িয়ে রেখেছিল ইন্দিরা গান্ধীর আমলে 42তম সংবিধান সংশোধন অনুযায়ী। কিন্তু 2001 সালে গিয়ে দেখলে দূর, আবার ঝামেলা, আবার সারা ভারতবর্ষ জুড়ে ক্যালকুলেট করো, সেন্সাস এই করো তাই করো, দরকার নেই। কি বললো? বললো যে এটাকে এক্সটেন্ড করে দেয়া হলো 2026 পর্যন্ত। মানে 1972 সালে যে সেন্সাস অনুযায়ী আমাদের আসনগুলো বিন্যস্ত হয়েছিল সারা ভারতবর্ষে, সেটা আমার চলবে 2026 অব্দি। এটা 2001 সালে গিয়ে আবার বাড়িয়ে দেয়া হলো। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2001। তাহলে প্রথমে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে বন্ধ করা হলো 2000 সাল পর্যন্ত। তারপর 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2001-এ গিয়ে এটাকে আবার 2000 সাল থেকে বাড়িয়ে আরো 25 বছর বাড়িয়ে 2026 পর্যন্ত করা হলো। আবার মাঝখানে গল্প আছে। কি গল্প আছে? দ্য 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অলসো এম্পাওয়ার্ড দ্য পার্লামেন্ট। এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পার্লামেন্টকে আবার এই এম্পাওয়ার করছে to readjustment the territorial constituency in state on the basis of 1991 census। 84th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলছে যে প্রত্যেকটা স্টেটের মধ্যে 1972 সাল অনুযায়ী যে প্রত্যেকটা স্টেটের যে আসন সংখ্যা আছে সেগুলো থাকবে। স্টেটের আসন আর কমবে না, বাড়বে না জনসংখ্যার ভিত্তিতে। তাহলে কি হবে? স্টেটের মধ্যে, প্রত্যেকটা স্টেটের মধ্যে, যে যেমন পশ্চিমবঙ্গে 42টা আসন আছে,
এই 42টা আসনকে প্রত্যেকটা স্টেটের মধ্যে যে আসনগুলো সেখানে যেন জনসংখ্যা সব সমান করে থাকে, সেটা দেখে সেটা কোন সেন্সাস দেখে ঠিক করতে হবে, 91 এর সেন্সাস দেখে ঠিক করতে হবে। এটা প্রাইমারিলি 84তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হলো যে 26 পর্যন্ত আমরা বাড়িয়ে দিলাম ওভারঅল ব্যানটাকে, মানে এই যে আমাদের রিঅ্যাডজাস্টমেন্টের ব্যাপার সেটাকে, কিন্তু স্টেটগুলোর ভেতরের যে আসন, সেই আসনগুলো যাতে সমস্ত মানুষ সব আসনে সমানভাবে আছে কিনা সেটা অ্যাডজাস্ট করে নেবে স্টেটগুলো 1991 এর সেন্সাস অনুযায়ী। কিন্তু সমস্যা 1991 বলে তো সমস্যা, 2001 সালে গিয়ে 91 এর সেন্সাস অনুযায়ী আমরা কেন করবো? তাহলে আমাদের উচিত ছিল 2001 সালে যে সেন্সাস হয় সেই অনুযায়ী করা। তাহলে এখানে একটা ভুল করে ফেলেছে, সেই জন্যই আবার পরে 2003 সালে বাই 87th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 87তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 2003 সালে এটা বলা হলো ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস অন দ্য বেসিস অফ 2001 সেন্সাস, নট অন দ্য 1991 সেন্সাস। তার মানে এটা বলা হলো যে 2001 সালের সেন্সাস অনুযায়ী রাজ্যগুলোর মধ্যে ডিলিমিটেশন করা হবে, মানে রাজ্যের ভিতরের যে আসন সেগুলো ডিলিমিটেশন করা হবে, 91 এর সেন্সাস অনুযায়ী করা হবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বর্তমানে আমরা যে জিনিসটা দেখতে পাই ভালো করে বোঝো, সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের 42টা আসন, সিকিমের একটা আসন, ইউপির 80টা আসন, এটা কিন্তু আমাদের সেই 1972 সাল থেকে চলে আসছে। প্রত্যেকটা রাজ্যে কে কটা আসন পাবে সেই জিনিসটা। আর আমাদের আশেপাশের যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র যেমন জয় বোধহয় আগের দিন বললো যে ও যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, মৌসুমী ক্যানিং মানে ও তো জয়নগর লোকসভার মধ্যে পড়বে। এই লোকসভা কেন্দ্রগুলোর অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু 87তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী 2001 সেন্সাস অনুযায়ী হচ্ছে। তাহলে আমাদের যে লোকসভা ভোট দিচ্ছি সেই লোকসভার ভোটের কতদূর, আমার বাড়ি জয়নগর, মৌসুমীর বাড়ি ক্যানিং, যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু দেখো ও জয়নগর লোকসভার মধ্যেই অবস্থিত, কারণ এটা 2001 সালের সেন্সাস অনুযায়ী জয়নগর মানে কি, জয়নগরে তো আমরা যে প্রপার জয়নগরে থাকি সেখানে তো 14খানা ওয়ার্ড, সেই 14টা ওয়ার্ডে খুব বেশি হলে 5,000 কি 7,000 ভোটার হবে। ঠিক আছে, তো সেখানে এত ছোট জায়গা তো নিশ্চয়ই একটা লোকসভা কেন্দ্র হতে পারে না। তাহলে সেই জয়নগর লোকসভা কেন্দ্রটার নাম অ্যাকচুয়ালি, তো এটাকে আরো চারিদিকে ছড়িয়ে পশ্চিমবঙ্গের যে, ভারতবর্ষের না, পশ্চিমবঙ্গের যে 42খানা আসন আছে এবং পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 42 দিয়ে ভাগ করে সেই একটা নির্দিষ্ট পার্টের জনসংখ্যা জয়নগর কেন্দ্রের মধ্যে আনতে হবে, তাই মৌসুমীর বাড়ি পর্যন্ত কিন্তু জয়নগর লোকসভা হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? এটা কোন সেন্সাস অনুযায়ী হচ্ছে, 2001 সেন্সাস অনুযায়ী হচ্ছে। আর আমাদের যে 42খানা আসন আছে, এই 42খানা আসন আমাদের এটা কোন সেন্সাস অনুযায়ী আমরা পেয়েছি পশ্চিমবঙ্গে, 1972 সালে পেয়েছি, 71 সেন্সাস অনুযায়ী, সেটাই এখনো চলছে। কতদিন চলবে সেটা? সেটা চলবে 2026 অব্দি। টুম্পা, বোঝা গেছে পুরো ব্যাপারটা? আচ্ছা, মৌসুমী, মৌসুমী আছে? রোহিত, বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা। তো তাহলে পরে আমরা যাচ্ছি রিজার্ভেশন অফ সিটস ফর এসসি এন্ড এসটি। এসসি এবং এসটির জন্য সিটের রিজার্ভেশন। এসসি এসটি, আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট করো। হ্যাঁ, কি হলো? আমি তো ক্লাস নিচ্ছি বলছি, শুনতে পাচ্ছি আমি ক্লাস নিচ্ছি, তারপরে তুমি আমাকে করো। এখন আসবে?
হ্যাঁ, তো আমরা আবার শুরু করছি। একটু ইন্টারাপ্ট হয়ে গেল, যাই হোক। আচ্ছা, আমরা এবার শুরু করছি রিজার্ভেশন অফ সিটস ফর এসসি এন্ড এসটি এটা থেকে। এসসি এসটি দের জন্য কিভাবে সিট রিজার্ভ করতে হবে। কনস্টিটিউশন হ্যাজ অ্যামেন্ডেড দ্য কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম। কনস্টিটিউশনে কি বলা হয়েছে? কমিউনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের কথা এটা বারণ করা হয়েছে, অ্যাবান্ডেন্ড। ঠিক আছে, কনস্টিটিউশন অ্যাবান্ড করেছে যে কমিউনাল রিপ্রেজেন্ট সিস্টেম আমাদের ভারতবর্ষে চলবে না। অর্থাৎ সেই কমিউনাল রিপ্রেজেন্ট নিয়ে অনেক গল্প শুনেছিলে মডেলিমেন্টো রিফর্মসে, শুনেছিলে তো? বোঝা গেল যে ভারতবর্ষে হিন্দুরা আলাদা করে ভোটে দাঁড়াবে, মুসলিম আলাদা ভোটে দাঁড়াবে, খ্রিস্টান আলাদা ভোটে দাঁড়াবে, এমনটা কিন্তু চলবে না। ঠিক আছে, তো ওরা বলে গেলে কি হবে, এরা তো রাজনীতির দল করে তার মাঝখানে সব করে দিচ্ছে। যাই হোক, রিজার্ভেশন অফ সিটস অফ লোকসভা ফর এসসি অ্যান্ড এসটি অন দ্য বেসিস অফ পপুলেশন রেশিও। পপুলেশন রেশিওতে লোকসভাতে এসসি এবং এসটির রিজার্ভেশন দিতে হবে। অর্থাৎ লোকসভায় দেখা গেল আমার 500 খানা আসন আছে, ভালো করে বোঝো। লোকসভায় 500টা আসন আছে এবং এটা সিট সিট 500, মোট জনসংখ্যা 5,000। ঠিক আছে, তাহলে মোট জনসংখ্যার মধ্যে এসসি হচ্ছে আমার 1,000। তাহলে এসসি যদি 1,000 হয়, তাহলে এখানে এসসি আসন 500টার মধ্যে কটা পাবে রেশিও অনুযায়ী? কটা পাবে? নো রিপ্লাই। স্যার আরেকবার বলবেন? লোকসভার মোট আসন, মোট সিট 500টা এবং আমাদের ভারতবর্ষের মোট জনসংখ্যা ধরলাম 5,000, এবং তার মধ্যে এসসি জনসংখ্যা হচ্ছে 1,000। তাহলে এই 500 আসনের মধ্যে কত আসন এসসিদের জন্য রাখতে হবে অ্যাজ পার দা পপুলেশন রেশিও বলেছে মানে? 50টা সিট। ঠিক বলছে টুম্পা, 50টা ঠিক আছে? 100। না স্যার, আমার মনে হয় 100টা। মনে কেন হবে, এ তো বাচ্চাদের রেশিও স্যার অঙ্ক। 100টা। হ্যাঁ এটা বাচ্চাদের অঙ্ক। কেউ বলছে স্যার এটা, কেউ বলছে আমার মনে হচ্ছে ওটা। মানে সামান্য রেশিওর অঙ্ক তো ক্লাস 2 এর ছেলেমেয়েরা করে। কি অবস্থা তোমাদের? ম্যাথ প্র্যাকটিস করো, ম্যাথ প্র্যাকটিস করো। 5,000-এর জন্য যদি 500টা হয়, তাহলে 1,000-এর জন্য কটা হবে এটা বলতে গিয়ে 3 মিনিট 5 মিনিট চলে যাচ্ছে ক্লাসে। এটার জন্য 100 খানা সিট হবে এসসি দের জন্য। ঠিক আছে, আমি ধরলাম এসটি জনসংখ্যা আমার 500, তাহলে এই রেশিওটা কত আসবে? তো রেশিও আবার তো বলেই দিলাম ভাই, রেশিও 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 হচ্ছে এখানে কত আছে, 50টা আসন হবে আমার এসটি দের জন্য। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যাজ পার দা পপুলেশন এসসি এবং এসটির আসন সংখ্যা ভাগ করা হবে। বোঝা গেল? এই যে আসন সংখ্যা এসসি এসটির জন্য সীমিত রাখা হবে, এটা কিন্তু আজীবন কালের জন্য তৈরি করা হয়নি।
অরিজিনালি মানে অরিজিনাল কনস্টিটিউশন অনুযায়ী দিস রিজার্ভেশন ওয়াজ আপ টু 1960, 1960 সাল অব্দি এই রিজার্ভেশনটা রাখা হয়েছিল, বাট ইট হ্যাজ বিন এক্সটেন্ডেড কন্টিনিউয়াসলি সিন্স দেন, এবং তারপর থেকে কন্টিনিউয়াসলি এটাকে বাড়ানো হয়েছে 10 ইয়ার্স ইচ টাইম, 10 বছর 10 বছর করে, মানে 1960 থেকে বাড়িয়ে করা হয়েছে 1970 বাড়িয়ে করা হয়েছে 1980, 1980 থেকে বাড়িয়ে করা হয়েছে 1990, 1990 থেকে করা হয়েছে 2000, 2000 থেকে 2010, 2010 থেকে আবার বাড়িয়ে 19, 19 থেকে বাড়িয়ে এখন 30, আবার 30 এলে কেউ বাড়িয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু এটা নিয়েছিল 1960, 10 বছরের জন্য, কারণ যারা সংবিধানের নির্মাতা তারা ভেবেছিল দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের দেশ সবাই মিলে আমরাই চালাচ্ছি, সুতরাং 10 বছর যদি এসসি এসটি কে আমরা ঠিকঠাক সুযোগ দিই তাহলে সেই 10 বছরের মধ্যেই তাদের আপলিফমেন্ট সম্ভব হবে। কিন্তু সেটা তো হয়নি, বরং সেটা নিয়ে আরো রাজনীতি করা হয়, আরো সমস্যায় ফেলা হয়, এবং আরো ভীষণ করে এই ভোটের রাজনীতিগুলো করা হয়, এবং সুতরাং আসন বাড়ানো হয়। তারপরে 2010 সাল পর্যন্ত বাড়ানো ছিল, 95তম অ্যামেন্ডমেন্টে গিয়ে 2009 সালে গিয়ে এটাকে 2020 সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল, এবং এই তারপরে শেষে 2020 থেকে 2030 করা হয়েছিল কত সালে? কত সালে? 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কত সাল? 2019। 2019-এ 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে গিয়ে এটাকে করা হলো 2030 সাল অব্দি। এই ব্যাপারটাই আমাদের একটু লিখে রাখতে হবে এখানে। বাই 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আমি এটা সংক্ষেপে লিখলাম, এই সিএ অ্যাক্ট এরকম লেখা যায় না, ঠিক আছে, ভুল হয়ে যাবে। তোমরা কিন্তু পুরোটাই লিখবে যদি কোথাও রিটেন পরীক্ষা হয়। তাহলে এটাকে 2030 পর্যন্ত এক্সটেন্ড করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, দেখা যাচ্ছে লেখাটা? আচ্ছা স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তো নেক্সট, এবং এখানে গিয়ে কি করা হয়েছিল, এই 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এখানে গিয়ে আরো একটা জিনিস করা হয়েছিল, সেটা হলো যে এখানে গিয়ে ওই অ্যাংলো ইন্ডিয়ান সেটাকে আর এক্সটেন্ড করা হয়নি। আচ্ছা, এটা কি বলছে, দো দ্য সিটস আর রিজার্ভড, যদিও সিটগুলো রিজার্ভ থাকে, মানে সিটগুলো, মানে এই 100টা আসনে কেবলমাত্র এসসি ক্যান্ডিডেটরাই ভোটে দাঁড়াতে পারে, মানে যতগুলো এসসি ক্যান্ডিডেট হবে সবাই এসসি হতে হবে। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এটসেট্রা এটসেট্রা, যারা যারা ক্যান্ডিডেট দেবে সকলে যেন এই এই আসনগুলোতে এসসি হয়। আর এই যে 50টা আসন, এখানে যারা যারা ক্যান্ডিডেট দেবে এরা প্রত্যেকে যেন এসটি হয় সেটা দেখতে হবে। ঠিক আছে, কি বলছে, দো দ্য সিটস আর রিজার্ভ, যদিও সিটগুলো রিজার্ভ থাকে, বাট দে আর অলসো ইলেক্টেড বাই এলিজিবল ভোটার্স ইন দ্য কনস্টিটিউয়েন্সি, কিন্তু তারা ওই কনস্টিটিউয়েন্সির এলিজিবল ভোটারদের দিয়েই সমস্ত ভোটাররাই তাদেরকে ভোট দেবে। এমনটা নয় যে এসসি দের জন্য সিট রিজার্ভ বলে জেনারেলরা ভোট দেবে না, জেনারেলের জন্য সিট রিজার্ভ থাকলে তবেই জেনারেলরা ভোট দেবে, এমন ব্যাপারটা নয়। ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ, কিন্তু ভোট সবাই দেবে। ঠিক আছে, বোঝা গেল? আবার এটা নিয়ে একটা সমস্যা, এটা হ্যাঁ স্যার। নিয়ে শেষ যে ইউপি ইলেকশন ছিল, সেই লাস্ট ইউপি ইলেকশনে দেখা গেছে যে এই ব্যাপারের জন্য, মানে এই এসসি এসটি রিজার্ভেশনের জন্য অনেকে আবার নোটায় ভোট দিচ্ছে। নোটায় ভোট দিচ্ছে কেন? দেখা গেছে ইউপি ইলেকশনের একটা ডেটা প্রকাশ হয়েছিল, সেখানে দেখা গেছে যে জেনারেল যে কনস্টিটিউয়েন্সি গুলো আছে, সেই জেনারেল কনস্টিটিউয়েন্সি গুলোতে নোটাতে ভোট পড়েছে 8 to 10%। বোঝা গেল? কিন্তু আমাদের যে এসসি এসটি কনস্টিটিউয়েন্সি যেগুলোর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু নোটায় ভোট পড়েছে 26 থেকে 27%। তার মানে
ভাবো ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে এতদিন পরেও কিছু কিছু মানুষ এরকম ভাবে যে আমরা যেহেতু এসসি বা এসটি ক্যান্ডিডেটকেই ভোট দিতে হবে তাই আমরা কাউকে দেবো না, নোটাকে দেবো। এখন নোটাকে তো আর তুমি কাস্টিফিকেশন করতে পারবে না। দেখা গেল যদি এমন বলা হতো যে এসসি বা এসটি এই রকম যে কনস্টিটিউয়েন্সি গুলো আছে সেগুলোতে নোটাগুলো, যে নোটা থাকবে সে নোটাও এসসি নোটা এসটি নোটা, এটা তো আর হয় না। যার জন্য কিছু মানুষ কি করেছে, তারা এসসি এসটি কে ভোট দেবে না বলে, যদিও ইউপি বিহার এগুলো বেশ প্রকট, তারা এসসি এসটি কে ভোট দেবে না বলে তারা গিয়ে নোটাতে ভোট দিয়ে এসছে। বুঝলে? আচ্ছা, পরেরটাতে যাচ্ছি আমরা। এবারে কি বলছে দেখো, জেনারেল সিটস আর ওপেন টু অল। জেনারেল সিট যেগুলো আছে না সেগুলো সকলের জন্য ওপেন। জেনারেল সিট গুলো নিয়ে কোনো সমস্যা নেই, জেনারেল সিটস আর ওপেন টু অল। প্রপোর্শনাল রিজার্ভেশন লাইক রাজ্যসভা ইজ নট অ্যালাউড ফর লোকসভা। লোকসভাতে রাজ্যসভার মতো প্রপোর্শনাল রিজার্ভেশন অ্যালাউড নয়। অর্থাৎ লোকসভাতে কিন্তু সরাসরি ভোট হবে, রাজ্যসভায় কি হয়, প্রপোর্শনাল হয়। অর্থাৎ যতগুলো আমার এমএলএ আছে সেই অনুপাতে আমি রাজ্যসভায় পাঠাবো। আমার পশ্চিমবঙ্গের মোট এমএলএ হচ্ছে 294টা, সেখান থেকে টিএমসি বা সরকার পক্ষের এমএলএ 220টা, তাহলে পশ্চিমবঙ্গের মোট রাজ্যসভার আসন 16টা। তার মানে আমি সেখান থেকে 13খানা ওইএসি অনুযায়ী রাজ্যসভায় সদস্য আমি পাঠাতে পারবো। এমনটা কিন্তু প্রপোর্শনালি এখানে হবে না। কিভাবে হবে? আন্ডার টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন এভরি মেম্বার অফ লেজিসলেচার রিপ্রেজেন্ট দেয়ার পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া ফর ইচ কনস্টিটিউয়েন্সি, অনলি ওয়ান রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড। ঠিক আছে? কি হচ্ছে যে টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন হয়। টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন মানে সেখানকার মানুষরা সরাসরি সে কাউকে ভোট দেয় এবং ভোট দিয়ে তাদের সেই পার্টিকুলার জিওগ্রাফিক এরিয়া যেটা আছে সেখান থেকে একটা মাত্র রিপ্রেজেন্টেটিভ যিনি জেতেন, সর্বোচ্চ ভোট পান, তাকেই রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাঠানো হয় লোকসভাতে। মজার ব্যাপারটা এখানে দেখো, আসনটা যখন বন্টন করা হচ্ছে, বন্টনের সময় কিন্তু জিওগ্রাফিক্যাল এরিয়া সমান ভাগে ভাগ করে বন্টন করা হচ্ছে না। বন্টনের সময় তোমরা জানো যে জিওগ্রাফিক্যাল এরিয়া কম বেশি হতেই পারে এটা দুটো আসন। তার মানে এখানকার জনসংখ্যা আর এখানকার জনসংখ্যা সমান, হতে পারে এটা দুটো আসন, আবার এই দুটো আসন। তার মানে বুঝবো এই জায়গাটার জনসংখ্যা আর এই জায়গাটার জনসংখ্যা সমান। আগের দিন বলেছিলাম, ওই জন্য বলেছিলাম বাড়িতে পড়তে। কিন্তু যখন কেউ জিতছে, সাপোজ এই যে বড় টেরিটরিটা দেখলাম, এই বড় টেরিটরিটা থেকে কেউ একজন জিতলো, মানে তার এই টেরিটরি থেকে যে মানুষটা জিতছে, জিতে লোকসভায় যাচ্ছে, সে কিন্তু পুরো এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছে। বোঝা গেল? যদিও জনসংখ্যা সেম, ঠিক আছে, তার এই পুরো অঞ্চলের প্রতিনিধিত্বটা সে তখন করছে ওখানে। এটাই বলছে যে আন্ডার টেরিটোরিয়াল রিপ্রেজেন্টেশন এভরি মেম্বার অফ দ্য লেজিসলেচার রিপ্রেজেন্ট দ্য পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া ফর ইচ কনস্টিটিউয়েন্সি, অনলি ওয়ান রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে কেবলমাত্র একটা করে রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট হয়ে থাকে। দিস ইজ নোন অ্যাজ সিঙ্গেল মেম্বার কনস্টিটিউয়েন্সি। এই যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি থেকে একজন, 42টা আসন আছে, প্রত্যেকটা আসন থেকে একটা করে ভোট, একটা করে এমপি নির্বাচন হয়ে 42 জন এমপি হবে লোকসভার। এই ব্যাপারটাকে আমরা বলি সিঙ্গেল নাম্বার কনস্টিটিউয়েন্সি। কি বলি? সিঙ্গেল নাম্বার কনস্টিটিউয়েন্সি। তারপর কি বলছে? এ ক্যান্ডিডেট হু হ্যাজ, এইচ এস হ্যাজ হবে, এটা অ্যাজ হবে না, এটা হ্যাজ হবে। A candidate who has the majority of votes, যার সব থেকে বেশি ভোট আছে, is elected for the whole constituency। যার সব থেকে বেশি ভোট পেয়েছে সেই ব্যক্তি পুরো কনস্টিটিউয়েন্সির জন্য ইলেক্টেড হচ্ছে। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো আমরা এখন একটু আগে যা পড়লাম বিগত আধ ঘন্টায়, সেটা পড়লাম রিঅ্যাডজাস্টমেন্ট। এভরি সেন্সাসের পরে কিভাবে রিঅ্যাডজাস্টমেন্ট করা হয় এবং রিঅ্যাডজাস্টমেন্টের হিস্ট্রি, কবে কবে রিঅ্যাডজাস্টমেন্ট হয়েছে, কিভাবে বাড়ানো হয়েছে এবং কতদিন পরে আবার সেটা বাড়ানো হবে বা রিঅ্যাডজাস্টমেন্ট করা হবে, এটসেট্রা। আর পড়লাম রিজার্ভেশন অফ সিটস ফর এসসি অ্যান্ড এসটি, রিজার্ভেশনের ব্যাপারটা বললাম এবং কিভাবে লোকসভায় সরাসরি মানুষ ভোট দেবে সেটা বললাম।
এইটুকুর মধ্যে কারুর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। রোহিত, ঈদ কবে? স্যার মনে হয় সোমবার। সোমবার। ঈদের আগের দিনের রাত্রিটাকে চাঁদ রাত বলা হয়। হ্যাঁ স্যার। মানে আগামীকাল রাতটা হচ্ছে চাঁদ রাত, তাই তো? হ্যাঁ স্যার, যদি চাঁদ ওঠে, যদি চাঁদ না ওঠে তাহলে আবার মঙ্গলবার ঈদ হবে। মানে চাঁদটা ওটা কি আরবের থেকে দেখে ঠিক করা হয়, তাই তো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে নর্মালি স্যার যদি কালকে আরবে ঈদ হয় তাহলে আমাদের এখানে পরশুদিন ঈদ হয়ে হয়ে যায়, চাঁদ ও, দেখা যায় নর্মালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। সেই জন্য মানে ওটা ঠিক করে নেওয়া হয় যে আরবে ঈদটা হচ্ছে কিনা, এর আগে ইনফরমেশনটা পেয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরবে চাঁদ দেখে ঈদ হয় তো, তার মানে স্যার আমাদের এখানেও চাঁদ দেখা যাবে সন্ধ্যেবেলা বা একটু পরে হলে। আচ্ছা আচ্ছা, আজকে তো অমাবস্যা, ঠিক আছে। আজকে আবার হিন্দু বাড়িতে পুজো টুজো হয়। আচ্ছা চলো, এইটুকু থেকে কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। রোহিতের কেনাকাটা কমপ্লিট, শপিং, ঈদের শপিং? স্যার কেনাকাটা তো কমপ্লিট, কেনাকাটার বাহ, চেয়ে স্যার জিনিসপত্র বইতে হয়েছে বেশি। তাই না? হ্যাঁ স্যার। সবে তো শুরু ভাই, এখন তো অনেক বাকি। না স্যার, 3-4 বছর ধরে করে আসছি এই জিনিস। আচ্ছা আচ্ছা, ডিউরেশন অফ টু হাউসেস, দুটো হাউসের যে ডিউরেশন সেটা আমরা দেখবো। দুটো হাউস মানে লোকসভা আর রাজ্যসভা, লোকসভার ডিউরেশন আর রাজ্যসভার ডিউরেশন আমরা দেখবো। কি বলছে, দ্য রাজ্যসভা ইজ কন্টিনিউইং, এটা NU হবে, ঠিক করে দিলাম। রাজ্যসভা ইজ কন্টিনিউইং চেম্বার। রাজ্যসভা হচ্ছে একটা কন্টিনিউইং চেম্বার। তোমরা যখন স্টেট লেজিসলেচারের ক্লাস করেছিলে, এখানে প্রত্যেকেই স্টেট লেজিসলেচারের ক্লাস করেছো আমি জানি। স্টেট লেজিসলেচারের ক্লাসে আমি ঠিক দেখিয়েছিলাম যে কিভাবে একটা হাউস সেটা কন্টিনিউ চলে, কিন্তু 1/3 মেম্বার আস্তে আস্তে তারা চলে যায়। মনে পড়ছে? কার কার মনে পড়ছে না একটু ক্লিয়ারলি বলো তো, স্যার আমার মনে পড়ছে না, তাহলে আবার বোঝাবো। সেখানে আমরা বিধান পরিষদের উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম। স্যার মনে পড়ছে কিন্তু জিনিসটা অনেক ঘোরানো পেছানো, তো একবার না দেখলে স্যার পুরোপুরি ক্লিয়ার হবে না। বুঝলাম। মনে পড়ছে স্যার। আচ্ছা, রাজ্যসভা হচ্ছে একটা কন্টিনিউইং চেম্বার, ইট ইজ এ পার্মানেন্ট বডি, এটা হচ্ছে একটা পার্মানেন্ট বডি, এটা ভেঙে যায় না লোকসভার মতো 5 বছর অন্তর অন্তর, সেটার জন্যই বলছে নট সাবজেক্ট টু ডিসলিউশন। বোঝা গেল? তারপরে কি বলছে, 1/3 অফ ইটস মেম্বার রিটায়ার্ড আফটার এভরি 2 ইয়ার্স, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রাজ্যসভার 1/3 সদস্যরা রিটায়ার করে। ব্যাপারটা কি, যে রাজ্যসভা লোকসভার মতো 5 বছর অন্তর অন্তর স্যার দুমদুম, বিধান পরিষদে যেমন হতো। একদম তাই, রাজ্যসভা লোকসভার মতো 5 বছর অন্তর অন্তর দুমদুম করে ভেঙে যায় না। ঠিক আছে? লোকসভার মতো 5 বছর অন্তর অন্তর রাজ্যসভা ভেঙে যায় না। রাজ্যসভা কেবলমাত্র কন্টিনিউ চলতে থাকে, সেই রকম 1/3 করে মেম্বার 2 বছর অন্তর অন্তর রিটায়ার করে, আবার 1/3 মেম্বার নতুন করে অ্যাড হয়। ঠিক আছে? একেবারে বিধান পরিষদের মতোই। বোঝা গেল? রিটায়ারিং মেম্বার, যারা রিটায়ার করছে তারা আবার আসতে পারবে না যে তা নয়। রিটায়ারিং মেম্বার্স আর এলিজেবল ফর রি ইলেকশন ফর টাইম অ্যান্ড এগেইন। টাইম অ্যান্ড এগেইন মানে যতবার খুশি তারা আবার রি ইলেক্টেড হতে পারে। প্রেসিডেন্সিয়াল নোটিফিকেশন তোমরা জানো, যে নমিনেশন তোমরা জানো যে প্রেসিডেন্ট নমিনেট করে রাজ্যসভাতে 12 জন সদস্যকে। সেই প্রেসিডেন্ট যে 12 জন সদস্যকে রাজ্যসভাতে নমিনেট করে, সেই 12 জন সদস্য প্রত্যেক 3 বছর অন্তর অন্তর নমিনেট করা হয়। 3 বছর অন্তর মানে 6 জন, আবার 3 বছর পর আবার 6 জন, আবার 6 জন, এইভাবে 12 জন কন্টিনিউ থাকে। এই জন্য বলছে প্রেসিডেন্সিয়াল নমিনেশন অ্যাট দ্য বিগিন অফ এভরি 3rd ইয়ার। ঠিক আছে? বোঝা গেল? এরা প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আসে, তার মানে 3 বছর অন্তর অন্তর রিটায়ার করবে। এরা 3 বছর অন্তর অন্তরই রিটায়ার করে। মানে 3 বছর অন্তর যদি কেউ আসে, মানে দেখা গেল 2009-এ 12 জন এক যুক্ত হয়েছে,
আবার 2012-তে 12 জন যুক্ত হয়েছে। তার মানে 2015-তে গিয়ে 9 গুলো রিটায়ার করবে, আবার 2018-তে গিয়ে 12 গুলো রিটায়ার করবে। তার প্রত্যেক 3 বছর অন্তর কিছু রিটায়ার করে, প্রত্যেক 3 বছর অন্তর কিছু করে আসে। বুঝাতে পারলাম 3 নম্বর পয়েন্টটা, প্রেসিডেন্সিয়ালটা। হ্যাঁ স্যার। এরপর বলছে টার্ম অফ অফিস অফ দ্য রাজ্যসভা ইজ নট ফিক্সড। রাজ্যসভার অফিসের টার্ম কত হবে সেটা কিন্তু সংবিধান ফিক্স করেনি। আমরা জানি 6 বছর, যেটা 6 বছরটা করলো কে? দ্য পাওয়ার ইজ ভেস্টেড টু দ্য পার্লামেন্ট। পার্লামেন্টকে এই পাওয়ার দেওয়া হলো যে পার্লামেন্ট ঠিক করবে রাজ্যসভার সদস্যদের টার্ম কত হবে। সংবিধান শুধু কি বলেছে? সংবিধান বলেছে এটা কন্টিনিউইং চেম্বার, আর 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর অন্তর রিটায়ার করবে, ব্যাস এইটুকু বলেছে। বোঝা গেল? আর প্রেসিডেন্সিয়াল নমিনেশন হবে প্রত্যেক 3 বছর অন্তর অন্তর, আর তারা 3 বছর অন্তর অন্তর রিটায়ার করবে। টার্ম অফ অফিস অফ দ্য মেম্বার্স অফ রাজ্যসভা এটা কিন্তু ফিক্স করে যায়নি, বলেছে এটা পার্লামেন্টকে ঠিক করতে। পার্লামেন্ট কি বডি? পার্লামেন্ট লেজিসলেটিভ বডি, আইন প্রণয়নের বডি পার্লামেন্ট। পার্লামেন্টকে যদি ঠিক করতে বলা হয়, তাহলে পার্লামেন্ট কি করবে? পার্লামেন্ট আইন তৈরি করবে। লেজিসলেটিভ বডি তো, যে জুডিশিয়াল বডিকে দায়িত্ব দিত, জুডিশিয়াল বডি কি বলতো? অর্ডার দিত, এটা করতে হবে। পার্লামেন্টকে লেজিসলেটিভ বডি, সে তো আইন তৈরি করবেই। কি বলছে? রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951, এই অ্যাক্ট পার্লামেন্ট তৈরি করলো। এবং কি বলছে? প্রোভাইডেড দ্যাট দ্য টার্ম অফ রাজ্যসভা শ্যাল বি 6 years, রাজ্যসভার টার্ম থাকবে 6 বছর। ইট অলসো এম্পাওয়ার দ্য প্রেসিডেন্ট টু, এটা ভুল আছে, এই সেন্টেন্সটা ভুল আছে, এটাকে ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। কি বলতে চাইছে আমি নিজেই বুঝতে পারছি না, মানে কি বলতে চাইছে বুঝতে পারছি, ওয়ার্ডটা বুঝতে পারছি না। প্রেসিডেন্ট দ্য টার্ম অফ মেম্বার্স চুজেন ইন দ্য ফার্স্ট রাজ্যসভা। প্রেসিডেন্ট কে বলছে, প্রেসিডেন্ট টু কাট ডাউন। কেন কাট ডাউন বলছে সেটা বোঝাচ্ছি তোমাদেরকে। আচ্ছা দেখো, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951, এটাতে বলছে যে রাজ্যসভার অফিসগুলো 6 বছরের ধরে টার্ম থাকবে, অর্থাৎ 6 বছর করে এক একটা রাজ্যসভার সদস্য তারা পদে থাকতে পারে। এবং এটা প্রেসিডেন্টকে এম্পাওয়ার করা হচ্ছে টু কাট ডাউন দ্য টার্ম অফ মেম্বার চুজেন ইন দ্য ফার্স্ট রাজ্যসভা। প্রথম রাজ্যসভায় যারা আসছে তারা তারা 6 বছর থাকতে পারবে না সকলে। কেন? কারণ 2 বছর অন্তর অন্তর 1/3 রিটায়ার করবে, তাই প্রথম রাজ্যসভায় যারা এলো একদম ফার্স্ট, তখন তো সবাই 6 বছর থাকতে পারবে না। প্রেসিডেন্টকে বলছে তিনি এটাকে নিজের মতো করে ঠিক করে দেবে। প্রেসিডেন্ট বললো মাথা খারাপ, আমি পেটন কেন খাবো? মানে হাইপোথেটিক্যালি বলছে কি, প্রেসিডেন্টকে আর কে পেটাবে? ইট ওয়াজ ডিসাইডেড টু লটারি হু শুড রিটায়ার। কি করা হলো? এটা লটারির মাধ্যমে ঠিক করা হলো যে কে রিটায়ার করবে। ঠিক আছে, এবার ব্যাপারটা আমি একটু বোঝাই, ওয়েট করো। দেখো, প্রথম রাজ্যসভা শুরু হয়েছিল কবে? কত সালে? 1950। 1951 বা 52 যদি আমরা ধরি। আমরা প্রথম রাজ্যসভা ধরলাম 1951, 52। এই 1952-তে আমাদের মোট টোটাল আমাদের ছিল 240 জন রাজ্যসভার সদস্য, তাই তো? এবারে ভাবো যে প্রত্যেক 2 বছর অন্তর আমাদের বলেছে 1/3 করে রিটায়ার করবে। তার মানে এর পরের বছর যখন আসছে 1954, 1954-এ কিন্তু 1/3 মেম্বার রিটায়ার করবে। 1/3 মেম্বার যারা রিটায়ার করবে, অর্থাৎ তারা কারা? তাদের কিন্তু 6 বছর পূর্ণ হয়নি। মানে কতজন রিটায়ার করবে? 1/3 মেম্বার মানে এখান থেকে 240-এর 1/3 কত রোহিত? 80। 80। অর্থাৎ এখান থেকে 80 জন মেম্বার রিটায়ার করবে। যেমন 80 জন রিটায়ার করবে, তেমন আবার নতুন 80 জনও কিন্তু এখানে চলে আসবে।
তাই তো, তাই কমা দিয়ে আমি এখানে আবার ৮০ লিখছি, যে এই সবুজ ৮০ মানে নতুন ৮০, যারা 1954 এসছে। ঠিক আছে, এই যে ৮০ জন রিটায়ার করবে, এদের তো মেয়াদ ৬ বছর হলো না, ২ বছর হলো। এদের এই ৮০ জনের রিটায়ারমেন্ট কি করে হবে? ঠিক করে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল প্রেসিডেন্ট করে দেবে। প্রেসিডেন্ট বলে দরকার নেই, তোমার লটারি করো। এই লটারিতে যে ৮০ জনের মেয়াদ ঠিক করা হলো, তারাই থাকলো, বাকিরা চলে গেল। তার পরের সাল দেখো, তার পরের ইয়ার, তার পরের সালটা আবার দেখো তোমরা। এর পরের ২ বছর পরে 1956, 1956 এ কি হচ্ছে দেখো, এখানেও তো আবার আমাদের কতজন চলে যাবে? কতজন যাবে? আবার 1/3, ২ বছর অন্তর, মানে আবার ৮০ জন এখানে। কোন ৮০ থেকে চলে যাবে? এই ২৪০ থেকে ৮০ জন বাদ যাওয়ার পরে, এখানে ২৪০ থেকে ৮০ জন বাদ যাওয়ার পরে ১৬০ জন এখানে বেঁচে ছিল, তাই তো? এই ৮০ জন যাবে না কিন্তু। এই যে ১৬০ জন ওখানে বেঁচে ছিল, ওই ১৬০ মধ্যে থেকে আবার ৮০ জন চলে যাবে। এই ১৬০ মধ্যে থেকে ৮০ জন এখানে চলে যাবে, বিদায় নেবে এই বছর। তার মানে দ্বিতীয়বার লটারি হবে এই ১৬০ জনের মধ্যে। লটারি হলে যে ৮০ জনের নাম উঠবে তারা বিদায় নেবে। বিদায় নেওয়ার পরে আবার নতুন ৮০ জন এখানে যুক্ত হবে। তাহলে এই দুবার শুধু আমাদেরকে লটারি করে নিতে হবে, এরপর থেকে আর লটারি করতে হবে না। কেন করতে হবে না? কারণ এর পরের ইয়ারটা ভাবো, এর পরের ইয়ার হচ্ছে 1958। এই বছর কারা চলে যাবে সেটা আমরা বলতে পারি। এবছর কারা চলে যাবে? যুথিকা। যুথিকা বলবে এই বছর কারা বিদায় নেবে, 1958-এ কারা বিদায় নেবে? আগে যে 280 ছিল, প্রথম যে 80 চলে গেল, তারপরে 80 চলে গেল, যে 80 পড়ে আছে তার সেগুলো একদম, বিদায় নেবে। ভেরি গুড, একদম। এরপরে দেখো এখানে কিছু ৮০ জন পড়েছিল, একদম এদের, এই ৮০ জনের লাকি ৮০ জন, এদের কখন দুটো লটারিতেই নাম ওঠেনি। এই ৮০ জন মানে 52 এর ৮০ জন, বেঁচে থাকা ৮০ জন 58-এ বিদায় নেবে। ঠিক আছে, তারপরে ২ বছর পরে কি হচ্ছে, 1960-তে কারা বিদায় নেবে? 54-এ এই যে ৮০ জন এসছিল, মনে পড়ছে? ওই ৮০ জন আবার দেখো, এই ৮০ জন চলে যাবে 60-তে। এরপরে যদি আমরা দেখি যে 1962-তে কারা বিদায় নেবে? এই যে 56-এ ৮০ জন নতুন এসছিল, এই ৮০ জন এসছিল নতুন, এই 56-এর ৮০ জন কিন্তু এরা বিদায় নিয়ে নেবে। ঠিক আছে, এইভাবে দুটোবার শুধু আমাদের লটারি করতে হলো, তাই তো? এই দুটোবার আমাদেরকে শুধু লটারি করতে হলো। অর্থাৎ এই দুটোবারের জন্য প্রেসিডেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বলেছে বেকার দরকার নেই পেটন খেয়ে, ভাই তোমরা লটারি করে নাও, আমি কাকে বাদ দেবো। ঠিক আছে, বোঝা গেল? তো এই দুটো বার ছাড়া বাকি বারে কিন্তু আর লটারি করতে হচ্ছে না। এবং কন্টিনিউইং চেম্বার রাজ্যসভা কিন্তু লোকসভার মতো ৫ বছর অন্তর অন্তর ভেঙে যাচ্ছে না। যেমন লাস্ট লোকসভা ভেঙে গেছে কবে, ২০২৪-এ পুনরায় ভোট হয়েছে, এটা কবে কবে চলবে, ২০২৯ পর্যন্ত চলবে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে না, বোঝা গেল? কন্টিনিউ চলছে, এবং তার মাঝে কিছু কিছু সদস্য রিটায়ার করছে। কিন্তু লোকসভার গল্পটা আলাদা। লোকসভায় ৫ বছর অন্তর অন্তর সব সদস্যদের মেয়াদও শেষ হয়ে যাবে, আবার ৫ বছর অন্তর অন্তর সমস্ত লোকসভাটা একসাথে ভেঙে যাবে। রাজ্যসভা কিন্তু একসাথে ভাঙছে না, বোঝা গেল এটা? আচ্ছা, এরপরে আসছি লোকসভার ব্যাপার। রাজ্যসভাটা বুঝলাম, লোকসভা কি বলছে? ইটস নর্মাল টার্ম ইজ 5 ইয়ার্স। এর সাধারণ টার্ম হচ্ছে ৫ বছর, ফ্রম দ্য ডেট অফ ইটস মিটিং আফটার দ্য জেনারেল ইলেকশন। লোকসভার জেনারেল ইলেকশনের পরে যে প্রথম সিটিং হয়, ফার্স্ট সিটিং বা ফার্স্ট মিটিং থেকে ৫ বছর মেয়াদকাল থাকে। ৫ বছরের মধ্যে তারা নিজেদের কাজকর্ম করে। এই ৫ বছর হয়ে যাওয়ার পরেই তাদেরকে তাদের পদ ছেড়ে দিতে হয়, অর্থাৎ লোকসভা ডিসলভ হয়ে যায়, ভেঙে যায়। It is automatically dissolves after the term except national emergency। তোমরা এমার্জেন্সি পড়েছো, এমার্জেন্সির সময় কিন্তু লোকসভার টেনিউর বাড়তে পারে। তাছাড়া কোনো এমার্জেন্সি যদি না থাকে, তাহলে সেই ডেটটা পেরিয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক্যালি ডিসলভ হয়ে যাবে। আর কি বলছে?
প্রেসিডেন্ট অথরাইজড টু ডিসলভ দ্য লোকসভা অ্যাট এনি টাইম। প্রেসিডেন্টের কাছে এই ক্ষমতা আছে, প্রেসিডেন্ট যে কোনো সময় লোকসভা ভেঙে দিতে পারে। দিস ক্যান নট বি চ্যালেঞ্জড ইন দ্য কোর্ট অফ ল, এবং সেটাকে কোর্ট অফ লতে চ্যালেঞ্জ করা যায় না। প্রেসিডেন্ট যে কোনো সময় লোকসভা ভেঙে দিতে পারে, এটা আমার একটু খটোমটো লাগছে না? তাহলে স্যার গণতন্ত্রের মানে কি রইলো? প্রেসিডেন্ট দেখলো যে আমার পছন্দের সরকার হয়নি, আমি লোকসভা ভেঙে দেবো নাকি? না, প্রেসিডেন্ট লোকসভা ভেঙে দিতে পারে কখন? তোমাদেরকে বলেছিলাম যখন প্রেসিডেন্ট লিখেছিলাম, যখন সরকার তার মেজরিটি হারিয়ে ফেলে। ঠিক আছে? Whence government loses its majority। ঠিক আছে, যখন গভর্নমেন্ট মেজরিটি হারিয়ে ফেলবে, তখন তখন প্রেসিডেন্ট চাইলে দুম করে ভেঙে দিতে পারে লোকসভা, এবং সেটা তুমি কোর্ট অফ লতে গিয়ে কোন রকম ভাবে আইন আবেদন করতে পারবে না যে কেন লোকসভা ভেঙে দেওয়া হলো, এটসেট্রা এটসেট্রা। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে লোকসভার ব্যাপারটা বুঝলাম। রাজ্যসভার মতো নয়, লোকসভার সদস্যদেরও মেয়াদ 5 বছর, আর সবারও মেয়াদ, সেই সভাটা বা কক্ষটারও মেয়াদ 5 বছরই থাকে। আচ্ছা, কোয়ালিফিকেশন টু বি অ্যান এমপি, আমরা আজকের এমপির কোয়ালিফিকেশনটা পড়ে শেষ করব। এমপি হতে গেলে আমাদের কি কি কোয়ালিফিকেশন দরকার? আচ্ছা, এটা তো পড়ে শেষ করব, তার আগে বলে রাখি, গতকাল তো আমার ক্লাসটা ছিল, আমি নিতে পারিনি, তোমরাও কেউ কিছু বলনি, যার জন্য আমি আর রিপ্লাই টিপ্লাই করিনি। ঠিক আছে? তো এই মাসে একটা এক্সট্রা ক্লাস করিয়ে দেওয়ার কথা ছিল, সেটা করিয়েছি, কিন্তু আরেকটা আবার ফাঁকা হয়ে গেল। আমি সামনের মাসের আবার ডেট পুরো একেবারে দিয়ে দেবো তোমাদের এটাতে। ঠিক আছে? তো সেখানে আমি এক্সট্রা ডেট করে দেবো। আপাতত যেটা বুঝলাম, মোটামুটি শনিবার 8:30টার পরে থেকে ক্লাস হলে জ্যোতিকার অসুবিধে নেই, তাই তো? জ্যোতিকা বা কারুর আচ্ছা অসুবিধা? ঠিক আছে। হ্যাঁ। আর শুক্রবারটা অ্যাজ ইউজুয়াল, সেটা 7:30 হতে পারে, 8টা হতে পারে, ক্লাস যেমন হয় তেমন হতে পারে। বোঝা গেল? তো এইভাবে আমি আবার দিয়ে দেবো, আজকালের মধ্যেই আবার সামনের সপ্তাহের পুরো স্কেডিউলটা দিয়ে দেবো। ঠিক আছে? যাই হোক, আচ্ছা, কোয়ালিফিকেশন টু বি এমপি অ্যান এমপি, এমপি হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন লাগে সেটা আমরা দেখব। এমপি হতে গেলে তাকে অবশ্যই ভারতীয় হতে হবে, মাস্ট বি ইন্ডিয়ান, তাকে অবশ্যই ভারতীয় হতে হবে। ভারতীয় না হলে কিন্তু আমরা ভারতবর্ষের কোনো সাংবিধানিক পদ কাউকে দিই না। ক্রিকেটে হয়, ফুটবলে হয়, ফুটবলে হয়, খেলাধুলায় হয়, যে অন্য দেশের কোচ নিয়ে চলে এলাম, কোথাও কেউ ভালো খেলেছে তাকে নিয়ে আমি কিনে আমার টিমে খেলাচ্ছি, আইপিএল এ হয়। এটা ভাই কনস্টিটিউশনাল পোস্টে হবে না, যে অন্য দেশের একটা ভালো এমপি ছিল, অন্য দেশের একটা ভালো মন্ত্রী ছিল, আমি আমার দেশে নিয়ে চলে এলাম, এটা হবে না। বোঝা গেল? তাই সব জায়গায় এটা বারবার উল্লেখ করা হয়। তোমরা ভাবো যে বড্ড বোরিং, সব জায়গায় একই জিনিস কেন বলে, তাই এটা বারবার উল্লেখ করা হয়। আচ্ছা, মাস্ট হ্যাভ টু টেক অ্যান ওথ বিফোর দ্য অথরাইজড পার্সন অফ ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যার কাছে শপথ বাক্য পাঠ করতে বলবে, তার কাছে শপথ বাক্য পাঠ করতেই হবে। ঠিক আছে? তারপর কি বলছে? মিনিমাম, কারণ সে যদি শপথ বাক্য পাঠটা না করে, ভোটে জিতেছে, তাহলে কিন্তু তাকে আমরা এমপি হিসেবে মান্যতা দেব না। মিনিমাম 30 ইয়ার্স অফ এজ ফর রাজ্যসভা, রাজ্যসভার এমপি হতে গেলে মিনিমাম 30 বছর বয়স লাগবে। আর মিনিমাম 25 ইয়ার্স অফ এজ ফর লোকসভা, লোকসভার এমপি হতে গেলে তার মিনিমাম বয়স লাগবে 25 বছর। অর্থাৎ এটা আমরা আগেও জানতাম, রাজ্যসভার সদস্য হতে গেলে মিনিমাম 25 বছর, 30 বছর রাজ্যসভার সদস্য হতে গেলে, আর লোকসভার সদস্য হতে গেলে মিনিমাম 25 বছর। ঠিক আছে? উচ্চ কক্ষের জন্য বেশি, নিম্ন কক্ষের জন্য কম, এটা মনে রাখবে। উচ্চ কক্ষের 30 রাজ্যসভা, নিম্ন কক্ষের 25 লোকসভা। নেক্সট, হি মাস্ট প্রসেসেস আদার কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড বাই দ্য পার্লামেন্ট। এছাড়াও তাহলে সংবিধান কেবলমাত্র এই তিনটে কথা বলছে, একটা, দুটো, তিনটে, এই তিনটে বলে দেওয়া আছে। আর বাকি কি বলছে? এছাড়াও সংবিধানে বলছে হি মাস্ট প্রসেসেস আদার কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড বাই দ্য পার্লামেন্ট। পার্লামেন্ট অন্য যা যা কোয়ালিফিকেশনের কথা বলে দেবে, যদি পার্লামেন্ট কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন তার সাথে যুক্ত করে,
সেটাও কিন্তু তার থাকতে হবে। বোঝা গেল? তাহলে পার্লামেন্ট কি কোয়ালিফিকেশন যুক্ত করছে? পার্লামেন্ট অ্যাডেড সাম আদার কোয়ালিফিকেশন বাই দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951। পার্লামেন্ট কোনো কাজ, পার্লামেন্ট লেজিসলেটিভ বডি, সে কোনো কাজ করতে গেলে আইন বানিয়েই কাজ করবে, তাই তো? তাই সেটাই বলছে পার্লামেন্ট রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এর মধ্যে কিছু কোয়ালিফিকেশন অ্যাড করছে। কি কোয়ালিফিকেশন অ্যাড করছে? বলছে মাস্ট হ্যাভ টু বি ভোটার অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ফর বোথ রাজ্যসভা অ্যান্ড লোকসভা। যে ব্যক্তি রাজ্যসভায় সবার জন্য ভোটে দাঁড়াবে বা লোকসভার জন্য ভোটে দাঁড়াবে, তাকে অবশ্যই সেই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ভোটার হতে হবে। অর্থাৎ আমি যদি পশ্চিমবঙ্গের রাজ্যসভা থেকে নির্বাচিত হতে চাই, তাহলে আমার পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে। আমি যদি বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হতে চাই, তাহলে আমার বসিরহাট কেন্দ্রের ভোটার হতে হবে। বোঝা গেল? কিন্তু ব্যাপারটা এখন নেই, যাই হোক, পরে আসছি। তাহলে এটা পার্লামেন্টে বলা হলো। আর কি বলা হলো? পরেরটা বলছে দ্য রুল দ্যাট দ্য ক্যান্ডিডেট কন্টেস্টিং অ্যান ইলেকশন টু রাজ্যসভা ফ্রম পার্টিকুলার স্টেট শুড বি এ ভোটার অফ দ্য পার্টিকুলার স্টেট, এই যে যেটা বললাম। অ্যান্ড দ্য ক্যান্ডিডেট কন্টেস্টিং অ্যান ইলেকশন টু লোকসভা ফ্রম পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি শুড বি এ ভোটার অফ দ্যাট পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি। ঠিক আছে, এই যে পার্টিকুলার স্টেট বা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সি থেকে আমার ভোটার হতে হবে, যেটা এই মাত্র বললাম এটা আর নেই, was dispensed within 2003 by পার্লামেন্ট। এই নিয়মটা 2003 সালে পার্লামেন্ট থেকে তুলে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কেন স্যার এটা বন্ধ করে দেওয়া হলো? কারণ আমার আইনসভাটা হচ্ছে ভারতের আইনসভা, আমার দেশের আইনসভা। তাই এমন একটা ব্যক্তি যে আমার দেশের বাসিন্দা, সে ভারতীয়, তাহলে সে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই ভোটে দাঁড়াতে পারে। বোঝা গেল? সেই জন্যই এটা তুলে দেওয়া হয়েছে, যে আর ওখানকার সদস্য হতে হবে এমনটা নয়। আমার বাড়ি পশ্চিমবঙ্গে, আমি গুজরাটের রাজ্যসভা নির্বাচনে গিয়ে অংশগ্রহণ করতে পারি। ঠিক আছে, গুজরাট থেকে রাজ্যসভায় জিতে রাজ্যসভার এমপি হতে পারি। আমার বাড়ি জয়নগর, আমি উত্তর দমদম বা যাদবপুর কনস্টিটিউয়েন্সির ভোটার না মানে প্রার্থী হতে পারি। ভোট দিতে পারবো না, কিন্তু প্রার্থী হতে পারবো। বোঝা গেল? জিতলে যাদবপুরের হয়েই আমি আবার রিপ্রেজেন্ট করব পার্লামেন্টে, লোকসভাতে। ক্লিয়ার? এটা হওয়া যাবে যেহেতু আমি ভারতীয়, তাই এটা ছেড়ে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এত বড় একটা জিনিস তুলে দেওয়া হয়েছে, কেস কামিজ হয়েছিল ইন 2006 সালে সুপ্রিম কোর্ট হোল্ড দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি, শুড না, এটা হোল্ড হবে। সুপ্রিম কোর্ট হোল্ড দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য চেঞ্জ। সুপ্রিম কোর্টও বললো যে হ্যাঁ, এটা সাংবিধানিক, অসাংবিধানিক কিছু নয়। ঠিক আছে, হোল্ড দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ চেঞ্জ। আর কি বলছে? হি মাস্ট বি এ মেম্বার অফ এসসি অর এসটি কমিউনিটি ইফ হি অর সি ওয়ান্টস টু কন্টেস্ট, CONTEST, কন্টেস্ট হবে, কন্টেস্ট ফ্রম এসসি এসটি রিজার্ভ কমিউনিটি। কেউ যদি এসসি বা এসটি রিজার্ভ কমিউনিটি থেকে ভোটে দাঁড়াতে চায়, তাকে অবশ্যই এসসি বা এসটি হতে হবে, এটা বলা হচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, হতেই তো হবে, নাহলে সেখান থেকে দাঁড়াবে কি করে। আর কি বলছে? এ মেম্বার অফ এসসি অ্যান্ড এসটি ক্যান অলসো কন্টেস্ট এ সিট নট রিজার্ভ ফ্রম দেম। অর্থাৎ যেটা জেনারেলের ক্ষেত্রে হয়, যে একটা এসসি বা এসটি মেম্বার, সে কিন্তু, বা একজন এসসি বা এসটি, সাপোজ আমি এসটি, তাহলে আমি কি কেবলমাত্র যে সমস্ত আসন এসটিদের জন্য নির্ধারিত সেখান থেকেই ভোটে দাঁড়াতে পারবো? না, আমি যে সমস্ত আসন এসটিদের জন্য নির্বাচিত সেখান থেকেও ভোটে দাঁড়াতে পারবো। আর জেনারেল মানে আনরিজার্ভড, আনরিজার্ভ যেটা কারোর জন্য রিজার্ভড নয়, সেখানে সকলেই ভোটে দাঁড়াতে পারে, সেক্ষেত্রেও আমরা সেখান থেকে ভোটে দাঁড়াতে পারবো। বোঝা গেল? শেষ করার আগে আরো একটা ইনফরমেশন দেব। 106th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 সালে একটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছে, তোমরা জানো। তোমাদের অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সাথে বোধহয় সেটা পড়িয়েওছি। সেখানে বলা হয়েছে 2029 সাল থেকে মহিলাদের জন্য আলাদা রিজার্ভেশন করা হবে। 30% অফ লোকসভা এন্ড রাজ্যসভার সিট মহিলাদের জন্য রিজার্ভ রাখতে হবে। মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ কি না, কি বললে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো যাই হোক, তো 2029 সাল থেকে কিন্তু আমরা ওরকম রিজার্ভেশন দেখতে পাবো, আশা করছি, মহিলাদের জন্য আলাদা করে।
পরের দিন থেকে আমরা ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার এখান থেকে পড়বো, যে মেম্বাররা একজন এমপি হয়ে গেল তাকে কি করে ডিসকোয়ালিফাই করা যেতে পারে। অনেকগুলো গ্রাউন্ডে ডিসকোয়ালিফাই করতে পারে। পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1951 অনুযায়ী 10 শিডিউল অনুযায়ী ডিসকোয়ালিফিকেশন করতে পারে, কনস্টিটিউশন অনুযায়ী ডিসকোয়ালিফিকেশন করতে পারে, ভ্যাকেশন কিভাবে হয়, সিট কি করে ভ্যাকেন্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এর পরের দিন কিন্তু একটা অন্য টার্মে আমরা ঢুকবো। ঠিক আছে, আজকে পড়াটা খুব বেশি হয়নি, ঠিকঠাকই হয়েছে, কিন্তু আগের দিনের পড়াটা কেউ পড়ে আসনি, তাই বারবার রিকোয়েস্ট করব, পরের শুক্রবার ফ্রাইডেতে ক্লাস থাকবে। ফ্রাইডে কি ক তারিখ পড়ছে, আচ্ছা সেটা আমি দেখে জানিয়ে দেবো। ঠিক আছে, জানিয়ে দেবো। পরের দিন যেদিন ক্লাস থাকবে অবশ্যই কিন্তু যেটুকু পড়া হয়েছে সেটুকু পড়ে আসবে। ঠিক আছে, ডবল কাজ তো রইলো, যেটুকু পড়া হয়েছে পার্লামেন্টে সেটাও পড়ে আসবে, আবার তোমরা পুরনো যে পঞ্চায়েতটা পড়া ভুলে গেছো সেটাও কিন্তু পড়া শুরু করে দাও। ওটা থেকেও আমি সামনের মাসেই কোশ্চেন অ্যান্সার করাবো, যে কোনো একটা ডেটে। কি বোঝা গেছে? অবশ্যই হ্যাঁ পুরো স্যার। পার্লামেন্টটা কিন্তু পড়ে আসবে। চলো আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট।